অপ্রত্যাশিত এক করুণ মৃত্যুতে সন্তানহারা শোকাবিভূত এক অসহায় মায়ের অশান্ত আত্মযন্ত্রণার আর্তনাদে সেদিন ভারী হয়ে উঠেছিল এই আকাশ বাতাস, অশান্ত শহর। মায়ের দুরন্ত অদম্য সন্তানটি তার আত্মাকে বিসর্জন দিয়ে যেখানে চলে গেছেন, সেখান থেকে তার আর কোনোদিনই ফিরে আসা হবে না। বাসার শয়নকক্ষটি তার শূন্য, সেখানে আর এখন সে ঘুমায় না। এখানে পড়ে আছে তার স্মৃতির অনেক কিছুই। কক্ষটিতে মাঝে মধ্যে মা, বাবা, প্রিয় ছোট ভাইটি তার স্মৃতিকে খুঁজে বেড়ান এখানেই। বেদনার অজস্র স্মৃতির জড় বস্তুগুলোকে একটু ছুঁয়ে দেখেন। এ যেন অনেক স্মৃতির মাঝে তাকে খুঁজে পাওয়ার একটু সান্ত্বনা। এখানে সবই পড়ে আছে, শুধু নেই সেই একজনই। ২৪শে জুলাই আন্দোলনের এক অকুতোভয় নির্ভীক সৈনিক শহীদ নসিব হাসান রিয়ান। মৃত্যুর কিছুদিন পূর্বেই রিয়ান পানিতে ডুবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মাকে বলেছিলেন, মৃত্যু তো হবেই, এ নিয়ে ভয়ের কি আছে। মাকে নিয়ে আন্দোলনে যেতে চাইতেন রিয়ান। মা বাবার অনেক প্রিয় সন্তান তিনি। সেই সন্তানকে হারিয়েই মা আজ পাগল প্রায়। তিনি যেন এখন কাঁদতেও ভুলে গেছেন। ও যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। তো ওই জুলাই মাস সারা মাসই করছে, আমারে সব সময় বলতো যে আম্মু আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার মারা যাইতেছে, আমি ঘরে বসে থেকে কি করব, ঘরে বসে থেকে এরকম। আমারও অনেকদিন বলছে আম্মু তুমিও চলো। ওই যে ওর বন্ধু ছিল নিবিড়, ওর আব্বু ছিল পুলিশ, তো বলতো যে আন্টি নিবিড় ওরা সবাই যায়, আম্মু তুমিও আমার সাথে চলো। তো আমি বলতাম যে না বাবা তুই এরকম পাগলামি করিস না, তুই এরকম করিস, এরকম করলে কিভাবে হবে। এর আগে ও রোজার ঈদের পরের দিন এরকম বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছিল, ওইখানে গিয়ে পানিতে ডুবে প্রায় মুমূর্ষ অবস্থা, একদম মৃত্যু অবস্থায় আসছে। তো 2 দিন লাইফ সাপোর্টে ছিল, তারপর ওর জ্ঞান ফিরছে 2 দিন পরে। তো তখন আমি বলছি যে বাবা তুই এরকম পাগলামি করিস, তুই কিছুদিন আগেও মরার ঘর থেকে ফিরে আসছিস, তুই যদি এরকম করিস তাহলে তুই আল্লাহ তো বারবার করবে না তোরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই যে এভাবে পাগলামি করিস, এরকম কথা শুনিস না, তুই সব সময় তোর মতো চলতে চাস, এই করিস। ও বলতো যে আম্মু মরলে মরলাম কি হয়েছে, হাসতো আর বলতো আম্মু মরলাম, মরলে মরবে কি হয়েছে, মরতে তো হবেই একদিন, তো মরলে কি হয়েছে, কিছু হবে না। মানে ও মরার কোনো মনে করতো না, খেলনা মনে করতো। ও যে পানিতে পড়ে মুমূর্ষ অবস্থায় মৃত অবস্থায় আসছে আমাদের কাছে, এটাও সে বিশ্বাস করে না, কারণ ও তখন তো লাইফ সাপোর্টে ছিল। ও বিশ্বাসই করতে চায় না, কয় না তুমি মিথ্যা কথা বলো, আমি তো ঘরে শুয়েছিলাম, তুমি আমার হাসপাতাল নিছো কেন, এগুলা বলতো। আর ওই যে পাঞ্জাবি পরতে খুব পছন্দ করতো, ও পাঞ্জাবি পোশাকের মধ্যে পাঞ্জাবিটা খুবই পছন্দ করতো পরতে, করতো। ছোটবেলায় যদি স্কুলে যাইতো গাড়ি কিনে নিয়ে আসতো, বাসায় নিয়ে এসে ভাঙতো, ভাঙ্গা বলে আম্মু দেখি এটা কেন চলে, কিভাবে চলে, এটা চলে কেন। মানে এইসব স্মৃতিগুলো আর এইসব কথাগুলো আমার খুব করে। আর সব সময় ও আমার পাশে পাশে থাকতো, আর বলতাম আমি অসুস্থ হইলে কিছু হইলেই ও করতো। আর 2 ছেলের চেয়ে ও আমাকে খুবই ভালোবাসতো আর খুবই করতো। ও এই ব্যাগটা সব সময় ইউজ করতো, কোথাও গেলে এটাই নিত, এই ব্যাগটা ইউজ করতো। তারপরে কলেজের কাপড় চোপড়গুলা পেয়ে পরে আমারে দেখাইছে, আম্মু দেখো আমারে কেমন লাগে। আমি কই হ্যাঁ অনেক সুন্দর লাগে। 6 তারিখ থেকে ক্লাস হওয়ার কথা, 5 তারিখেই তো চলে গেল। 6 তারিখে আর ক্লাস করা হইলো না। অনেক ইচ্ছা ছিল ক্লাস করবে, খুব আনন্দ ছিল স্কুলে। আমারে নিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়েছে, ভর্তির দিন আমারে নিয়ে গেছিল, আমি ওরে ভর্তি করায় নিয়ে আসলাম 15 তারিখে, জুলাই 15 তারিখে ও ভর্তি হয়ে আসলো। ও আর এখন আমাদের মাঝে নাই, দেখতে দেখতে 1 বছর হয়ে আসলো। আর আমার মা বলে এখন আর ডাকেন, আম্মু বলে না যে আম্মু আমার খিদা লাগছে, আমার পরোটা বানাই দাও, আমার নাস্তা দাও, এখন আর বলে না, এখন আর আমার কাছে আসে না, আম্মু বলে ডাকে না। আমি চাই যে যেভাবে ওরা নৃশংসভাবে হত্যা করলো যারা, তাদের বিচার যেন হয়। শহীদ নসিব হাসান রিয়ানের পিতা মোহাম্মদ গোলাম রাজ্জাক একজন সরকারি চাকরিজীবী। তাদের দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার গড়িমহল গ্রামে। 3 সন্তানের জননী ছোট্ট এই পরিবারটির স্বর্গময় শান্তির নীড় ঢাকা শ্যামলীর 3 নম্বর সড়কে অবস্থিত, যেখানে শুধুই আজ পুরো পরিবার জুড়ে শোকের অজস্র ধারা দুঃখময় অসংখ্য স্মৃতির মাঝে কেঁদে ওঠে।
ও ছেলেটা এমন ছিল, ও যেটা মনে মনে কল্পনা করবে পৃথিবীর কোন শক্তি নেই ওর কাছে আবিষ্কার, ওর মাথা যদি এটা বলবো ঠিকই গুলি করে দেয়। তো ওই কথাটা বের করার ক্ষমতা পৃথিবীতে রিমান্ডে নেই, পৃথিবীতে ওর গুলি করে মেরেও যদি ফেলে, মাথায় যদি 5টা গুলিও করে, জীবনের কথা বের করতে পারবে না। ও কি পরিকল্পনা করতেছে আমি তো বুঝে ফেলছি। ও যখন ওর মুভমেন্ট দেখে বুঝে ফেলছি যেই, আমি তো জানি আমার সন্তান, ওকে তো আমি ব্যাক করতে পারবো না। তখন আমি বললাম যে বাবা তারপরেও কিন্তু সাবধান, তুমি এইগুলো করো না বাবা, আমার দিকে তাকে অন্তত করো না। আমি বলছি আমি সরকারি চাকরি করি, আমি যদি সরকারি চাকরি না করতাম তোমরা কি করতে না করতে হয়তো দেখা যাচ্ছে সেটা, কিন্তু আমি গভর্নমেন্টের সরকারের কাছে দায়বদ্ধ। আমার সন্তান কিন্তু রাজনীতির বিরুদ্ধে যেতে পারে না, আমি তাকে এই কথাও বলছি। যাই হোক এইভাবে আন্দোলনে তখন আমি পরে শুনছি যে পুরো আন্দোলনে ও তখন নেতৃত্ব দিচ্ছে বিরাট। আমাকে 18 তারিখে আমি তখন এরকম কথা শুনছি যে ও আন্দোলনে পুরো নেতৃত্ব দিচ্ছে, আমি মোবাইলটা সিজ করলাম যাতে করে ওর সাথে কেউ যোগাযোগ না করতে পারে। মোবাইলটা সিজ করে আমি আমার এর মধ্যে রেখে দিলাম আটকে, যাতে করে ও না পায়। কিন্তু আমাকে বিন্দুমাত্র মোবাইল নিয়ে চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি এবং কিচ্ছু বলিনি, মোবাইলটা আমার স্বইচ্ছা দিল, মোবাইল দাও দিয়ে দিছে। তো ও আমার বলছে বাবা দেখো দেখো যে রিয়ান কি মানে কি সব মেসেজ ছাড়ছে যে আজকে আমরা হয় দেশ স্বাধীন করবো অথবা আমরা শহীদ হবো, কারা কারা দেশ স্বাধীনের পক্ষে, কারা কারা শহীদের পক্ষে, কারা কারা পিছন দিক পালাবে, এরকম একটা কমেন্টস করে ও ছেড়ে দিচ্ছে ও ফেসবুকে। এইটা দেখার পর আমার গা শিউড়ে উঠছে। আরেকটা মেসেজ দিচ্ছে যে ওই যে ব্লকেট করবো, আজকে আমরা ব্লকেট করবো, এই করবো। এদিকে দেখে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে আরেকটা মেসেজ পাঠিয়েছে, মানে আওয়ামী লীগ কেন্দ্রীয় পেজ থেকে দিছে যে ওই মিরপুর মেট্রো রেল নাকি ওর বাহিনী দিয়ে পড়াইছে রয়েছে, মুখ এই ওকে মারবো, ফ্যামিলিকে এ করবো সেই করবো, আছে কমেন্টসগুলো আমার কাছে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে তারপরে ওদিন আমি ওইখানে বসে বসে দেখতেছি। ও তো আমার যখন এই মেসেজটা দেখালো আমি তখন উঠে ওর মা আর আমি উঠে আসলাম ওই ঘরে। এক পর্যায়ে ও যখন কথা না কয় এক পর্যায়ে একটা ফোন আসলো, দেখলাম একটা ফোন আসলো। আসার পরে ও আমাকে বললো যে আচ্ছা বাবা দেখো যাই বলে বেরিল। শর্ট প্যান্ট পরা ছিল, একটা শর্ট প্যান্ট, হলুদ একটা শর্ট প্যান্ট ছিল, টি শার্ট, কালো একটা টি শার্ট গায়ে দেবো, ওই নিয়ে বেরোনোর পরে ওইখান থেকে ওর একটা ওই স্যান্ডেল পরতো, স্যান্ডেল পরে ও বেরিয়ে চলে গেল। ও আমাকে ফোন করে বলছে বাবা তুমি কই, আমি বাসায়, তো শিগগির আসো। কেন? রিয়ান গুলি খাইছে। আমি গেলাম, কোথায় তো বলছি অ্যালায়েন্স হসপিটালে। তো অ্যালায়েন্স হসপিটাল আমি তখন রোড যখন ক্রস করি তখন ফায়ার হচ্ছে, আমি যখন রোড ক্রস করি তখন দেখি ওইখানে 7-8টা ডেড বডি, রাস্তা রক্তের বন্যা। আমার আজকে প্রায় 58-59 বছর বয়সে আমি জীবনে এরকম আমি দেখিনি, রক্তের বন্যা। তখন ফায়ার হচ্ছে কি মারাত্মক, মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই রকম ফায়ার হচ্ছে। ওই ফায়ারের মধ্যে দিয়ে সবাই আমাকে বলছে আপনি গুলি খাবেন। আমার তখন মৃত্যু কি এটাও আমি ভুলে গেছি। আমি যে কোনো সময় পড়ে যাবো, ফেলে দেবেন রাস্তা, আমি পড়ে যাবো গুলিতে, কিন্তু আমি এইটা ভুলে গেছি। আমি ওই রাস্তা ক্রস করে দৌড় দিয়ে রাস্তা পার হয়ে অ্যালায়েন্স হসপিটালে যখন গেছি তখন দেখি যে তার খাটিয়ায় শোয়ানো এটা স্যালাইন, ওই অক্সিজেনের সিলিন্ডার দেওয়া। তখন আমি ফলো করলাম তার দাঁত ওঠানামা করে কিনা, পালস ওঠানামা করছে কিনা বুকটা, দেখি যে না। তখন আমি বুঝে ফেলছি যে ওরা কি করছে, আমি বুঝতে পারিনি প্রথমে যে ওরা গুলি করে এখান থেকে বাইরে গেছে, এখানে এতগুলো গুলি করছে। ওরা কি করছে এখানে ইয়ে দিয়ে কস্টিং দিয়ে তুলা ভিতর ঢুকাইয়ে কস্টিং দিয়ে আটকাই রাখছে। তো আমি মনে করছি জীবিত আছে। তারপরও ওরা কিন্তু আমাকে কোনো মতে চিকিৎসা দিচ্ছে না, আর ওরা ওখান থেকে রুগী নেওয়ার জন্য পাগল হয়ে গেছে একেবারে। রুগী নিয়ে যান রুগী রাখা যাবে না, সেই। আমি তখন কি করি, কোথাও কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, কোনো যোগাযোগ পাচ্ছি না, সব তখন মানে মৃত্যুর মিছিল একেবারে পুরো মানে এটা। তখন আমি বড় ছেলে বললাম যে আমাদের যে গাড়িটা আছে ওইটা নিয়ে এসো। ও নিয়ে গেল, বললো যে বাবা গাড়িতে যে অবস্থা পুলিশে পড়াই দেবে। যা পড়াই দিবে, ছেলে চলে গেছে, আর দুনিয়াতে গাড়ি পড়াই দেবে তোমার। এরপরে ও নিয়ে গেল, ওকে নিয়ে গেলাম, নিয়ে যাও পিছনে। ওর মা বসলো ওইদিকে, আমি বসলাম এদিকে, মাথাটা আমার উপরে দিলাম, ওর মা আমার সমস্ত শরীর রক্তে ভিজা, আর ওর মা শরীরে দিয়ে ঢাকা ওখানে নিয়ে গেলাম। নিয়ে দিয়ে সর্দিতে যখন নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর সাইকেলটা নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখলো, দেখার পর ভিতরে একটা পাইপের মতো কি দিল। এই দেওয়ার পরে আমাকে ডাকলো, বলো যে অনেক আগেই স্পট ডেট। হ্যাঁ, আমি বুঝছি যে স্পট ডেট এতগুলো। এরপরে যখন ও মানে যখন ঢুকি তখন প্রত্যেকটা রুমে আমি কতগুলোতে লাশ দেখছি, 8টা 10টা 12টা প্রত্যেকটা রুমে লাশ। আমি ওই দিন নিজের চোখে এই 2 চোখ দিয়ে দেখছি, কিন্তু আমি এখানে আমি না, আমার ওয়াইফও দেখছে, আমরা যারা ছিলাম সবাই দেখছি আমরা। আচ্ছা, তারপরে আমরা যখন নিচে নেমে লাশ নিয়ে যখন নিচে নামি তখন পুলিশে দেখি যে হুড়াহুড়ি তাড়াতাড়ি কি করছে, মানে লোকজন লাশ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, নিতে পারছে না, পুলিশ নিয়ে তাড়াতাড়ি করতেছে। আমরা কি করলাম, যেহেতু আমাদের নিজস্ব গাড়িতে ছিলাম, ওই লাশ নিয়ে আমরা একবার দিকে একবার সেদিকে এইবার দৌড়াদৌড়ি করে 11:30টার সময় নিয়ে বাসায় ঢুকছি আমরা। 5/8/2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শাহাদাত বরণ করেন অদম্য মেধাবী এই বীর শিক্ষার্থী। সেদিন তার বাসার দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটাটিও বন্ধ হয়ে যায়। ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ শহীদ নাসিব হাসান রিয়ান মিরপুর বিসিআইসি কলেজে সবেমাত্র ভর্তি হয়েছিলেন।
এরই মধ্যে শুরু হয় 2024-এর জুলাই আন্দোলন। রিয়ান গোপনেই সে আন্দোলনে যোগ দেন। ও আসলে অনেকটা সাহসী রকমের ছেলে ছিল, আর আন্দোলনে ও মোটামুটি ভালোভাবে যুক্ত ছিল। বিশেষ করে আমাদের শেরেবাংলা নগর থানায় যেদিনে এখানে আন্দোলনটা হয় ও এখানে ছিল। পরবর্তীতে একটি কারণে পুলিশের ধাওয়ানিও খাইতে হয়, এবং সর্বশেষ 5ই আগস্ট আমাদের সাথে একসাথে ছিল। এবং গণভবন থেকে আসার পরে সে, আমি, আমার আম্মু, তার আম্মু এবং তার ছোট ভাই আমরা একসাথেই ছিলাম, এবং আমার আব্বু আম্মু সবাই ছিল। বাসা থেকে সে যখন বের হয় তখন আমি নিচে, আর আমি তখন বাসায় ওই পাশে গোলাগুলি শুরু হয়েছে, আমি তখন বাসায় ঢুকবো, তখন ও বের হইতেছিল। এই সময় আমি দৌড়ে যাই ছাদে, আর ও ছিল আমাদের রাস্তার মাথায়। তো পরবর্তীতে ওকে আমি আর আমার সাথে ওর ছোটো ভাই ছিল, আমরা দুজনে ডাক দিছিলাম, ও বলছিল আসবে। পরবর্তীতে আসা হলো না, ওই পারে গেল, গিয়ে ক্লাব মাঠের অপর পাশে যে আমাদের একটি নীল কালার নাম বিল্ডিং ছিল, ওইখানের সামনে গুলি খেয়ে মারা যায়, আমরা এটা জানতে পারি। আর ওর স্বপ্ন ছিল ও একজন পাইলট হবে, এবং তার স্বপ্নটা সে আদৌ পূরণ করতে পারে নাই, কিন্তু সে দেশের জন্য একজন শহীদ হয়ে আছে। আমরা তাকে সবসময় আমাদের হৃদয়ে রাখবো, মনের ভিতরে রাখবো। সে আমাদের দেশের একজন শহীদ, সে একজন আমাদের মূল্যবান সম্পদ। সদ্য 18 পার হওয়া একটা ছেলেকে আপনি 3টা গুলি করবেন, তাও একদম কাছাকাছি জায়গায় 3টা গুলি করায়, মানে সে স্পট ডেড হয়। যখন আমরা তাকে নিয়ে হসপিটালে যাই, হসপিটালে যাওয়ার পরেও তার চিকিৎসা দিতে চাচ্ছিল না। তার ইভেন একটা সার্টিফিকেট যে দরকার, ডেথ সার্টিফিকেট, সেটাও কোনো হসপিটাল দিতে চাচ্ছিল না। পরবর্তীতে সেটা হচ্ছে আমরা সরোদি হসপিটালে নিয়ে যাই, সেখানে অনেক কথা কাটাকাটি হয়, কোনোভাবেই তার সার্টিফিকেট দিবে না, ডেথ সার্টিফিকেট, সে যে মারা গেছে। তো পরবর্তীতে আমরা যারা ছিলাম সবাই অনেক চিল্লাচিল্লি করার পরিপ্রেক্ষিতে সে শেষ পর্যন্ত আমাদেরকে একটা ডেথ সার্টিফিকেট দেয়। তো আমরা যখন তার ডেড বডি নিয়ে আসি, জানাজাটা পড়াইতে পারছিলাম না, এমন ভয়াবহ অবস্থা ছিল। তো যাই হোক, অনেক কষ্টে সেই দিন রাতে আমরা জানাজা পড়াইলেও দাফন দিতে পারি নাই, আমাদের রাতটা ওয়েট করতে হয়েছে। অনেক খুশির দিনেও আমাদের আসলে অনেক আত্মত্যাগের গল্প আছে এর পিছনে, কারণ এত বড় একটা এই 1 মাস 36 দিনের আন্দোলন, সব দিন শেষ হওয়ার পরে 5 আগস্টে যাই আমরা আমাদের ভাই হারাই। বাবা সরকারি কর্মকর্তা বিধায় পরিবারের অগোচরেই শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন শহীদ নাসিব হাসান রিয়ান। দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতির অনন্য প্রতীক এই যোদ্ধার বড় ভাইয়ের স্মৃতিতে রিয়ান তাদের 3 ভাইয়ের মধ্যে সবসময় ছিলেন অনন্য। একটাই ওর কথা যে আমার ভাইরা মারা যাচ্ছে, ফারহান ফায়াজ 18 তারিখ মারা যায়। ওর ডেসপারেসি এত বেশি বেড়ে যায় যে বাসায় বলতো আমি যাচ্ছি উপরে নিচে, প্রতিদিন ওর ফেসবুকে পোস্ট, প্রতিদিন ওর স্টোরিতে একটা করে আন্দোলনের কোনো কিছু যাবে। তো এই জিনিসগুলো যখন অনেক পরবর্তীতে জানতে পারি বা ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। আর 5ই আগস্ট মোটামুটি সব ও এই এলাকার উত্তরের একজন সমন্বয়কের ভূমিকাও পালন করছে, কারণ স্কুলের সেই স্কুলের হচ্ছে ক্রিকেট টিমেরও ক্যাপ্টেন। তারপরে হচ্ছে এখানে শেরে বাংলা যে স্কুল, ওরা এইচএসসি এসএসসি পরীক্ষা যেখানে দিবে, সেই কেন্দ্রেরও যে তার বন্ধুবান্ধব সবাই মিলে তার কথা, যেহেতু ছোট থেকেই একটু নেতা নেতা ভাব তার, কথাবার্তা থেকে শুরু করে সব কিছুই, তো কেউ আর কি তার কথাও ফেলে ওঠেনি। তো যখনই 18 তারিখের এই ঘটনা ঘটে, তারপর থেকে সে প্রতিদিনই এই আন্দোলনের সাথে যায়। ইভেন তাকে নিয়ে এমনও বলা হয় যে মিরপুর 10-এর যে ঘটনাগুলো ঘটে, মেট্রো রেলের আগুন থেকে শুরু করে, এগুলো তাকে দোষারোপ করা হয় যে সে করছে। যে পরিস্থিতি হোক, সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজগুলো করতে পারে, একজন আরেকজনের মতামতকে যেন রেসপেক্টটা দেয়, ছাত্রদের যেন আবার এইরকম কোনো পরিস্থিতিতে না পড়তে হয়, সরকারও যেন আমাদের পাশে থাকে, আমরাও যেন সরকারকে হেল্প করতে পারি, সেই জিনিসটার জন্যই এই ফাইটগুলো করা। তো সেটা যেন পরবর্তীতে কেউ এসে যেন এটাকে এমনভাবে পোট্রে না করে যে আমরা খারাপ বা আমরা খারাপ এর জন্য হচ্ছে ফাইটগুলো করে আসছি। আমার ভাই নাসিব হাসান রিয়ান, সে সবসময় আমার পাশে ছিল, আমাকে সব কিছুতে সাপোর্ট করছে। সে আমাকে সবসময় আমার যখন যা লাগছে তা আমাকে এনে দিছে। মাঝে মাঝে সে যখন বাহিরে গেছে, আমার যে জিনিসটা আর্জেন্ট লাগছে সেটা আমাকে ওই মুহূর্তে এনে দিছে। সে সবসময় আমার জন্য অনেক কিছু কম্প্রোমাইজ করতো, সে সবসময় আমার পাশে ছিল এবং সব জায়গা থেকে আমাকে অনেক অনেক সেভ করছে। সে যাকে দেখা ছাড়া একটা দিন কাটতো না, সেই মানুষটাকে নাকি দেখা যাবে না। যাকে মনে পড়লে, যার কাছে কোনো কষ্ট লাগলে যে শেয়ার করা যায়, সেই মানুষটা আর থাকবে না, যাকে শেয়ার করা যাবে না। যাকে দেখলে আগে সব বলা যেত হাসি খুশি, এখন নাকি তাকে দেখা যাবে না। এখন মাঝে মাঝে অনেক মনে পড়লেও রুমে গিয়ে ওর জিনিসপত্র দেখি, ওর বই খাতা, ওর ওর কলেজ ইউনিফর্ম, তারপর ওর হইল গিয়ে স্কুল ব্যাগ, জুতো, শুজ,
এগুলো সব দেখি আর শুধু ভাবতে থাকি, ইস আমার ভাইটা যদি থাকতো তাহলে আমরা এখন আরো মজা করতে পারতাম। স্কুলের শিক্ষকদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন রিয়ান। আজও শিক্ষকদের স্মৃতি কথা গল্পের নায়ক রিয়ান অনন্য চরিত্রের এক নির্ভীক যোদ্ধা হয়ে জেগে আছে। নাসিব হাসান আমার ক্লাসেরই ছাত্র ছিল। তখন আমি 23-এ আমি 10-এর ক্লাস টিচার ছিলাম। সেখানে ওর রোল ছিল 46, ও সায়েন্সের ছাত্র ছিল। ও নিয়মিত, হি ওয়াজ রেগুলার স্টুডেন্ট অ্যাকচুয়ালি, ভালো ছাত্র এবং দেখতে শুনতেও ভালো ছিল। আমার সে আমি বলবো যে আমার খুব মাই ডিয়ার সান নাসিব হাসান রিয়ান, ওর এইরকম আত্মাহুতি আমি আজ পর্যন্ত আমি ভুলতে পারছি না। এর টকবগে তরুণ, সে এরকম স্যাক্রিফাইস আমাদের যে জাতির জন্য করে যাবে। আমাদের স্কুলের তরফ থেকে ওর জন্য একটা এই যে আমরা শহীদ নাসিব হাসান রিয়ানের নামে একটা আমাদের পাঠাগার নামকরণটা করেছি। আমরা ওর শোক সপ্তত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ওনারও একজন বন্ধু, তিনি হচ্ছেন ফারহান ফাইয়াজ। তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের রিয়ান ভাই কিন্তু আরও আন্দোলনে যাওয়ার জন্য অনেক উদ্বুদ্ধ হয়। তার বাবা তাকে আন্দোলনে যাওয়া নিষেধ করা সত্ত্বেও তিনি তার বাবাকে বলেন, আমার বন্ধু মারা গিয়েছে, আমার ভাইরা মারা যাচ্ছে, আমি ঘরে বসে থাকতে পারবো না, আমি আন্দোলনে যাব। বাবা তুমি যতই নিষেধ করো, আমি আন্দোলনে যাব। তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি আন্দোলনে গিয়েছিলেন। এরকমই একটা সময়ে হঠাৎ একদিন ওনার প্রথমে হচ্ছে বুকে গুলি করা হয়। তার বুককে গুলি করা হয়ে তার বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়। তারপরে হচ্ছে তার কাঁধেও গুলি করা হয়, তার কাঁধের মাংসটুকু অনেক ছিঁড়ে যায়। আমাদের ছাত্র আন্দোলনে যেসব ভাইরা অংশগ্রহণ করেছেন, বন্ধুরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের যেসব শ্রদ্ধেয় পিতামাতাগণ অভিভাবকরা ছিলেন, তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের অহংকার, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান, সেও এই আন্দোলনের সামিল হয়েছিল এবং সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে প্রতিবাদ করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা এই নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং নাসিব হাসান রিয়ান যেন আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকতে পারে, এই কামনাই করছি। মহান শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা। আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন, আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব এক রূপসী বাংলাদেশ। আর স্বাধীনতা অর্জন তখনই হবে সার্থক।